নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প রত্নপুরের যাত্রী শেষ পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রত্নপুরের যাত্রী শেষ পর্ব। মিশরীরা তাদের নীল আকাশকে বড় ভালোবাসে। মিশরের আকাশে নীলিমা যেমন গাঢ় তেমনি উজ্জ্বল। সেখানকার আলোর ভেতর দিয়েও ঝরে পড়ছে যেন নীলিমা স্নেহ, আর তার মাটিকে স্নিগ্ধ করে বয়ে যাচ্ছে নীল নদ চারিধারে কলতান ছড়াতে ছড়াতে। এই নীল নদের দুই তীরেই পুঞ্জীভূত হয়ে আছে প্রাচীন মিশরের অগাধ ঐশ্বর্যের স্মৃতি। নীল নদের পূর্বতটে 4 শতাব্দী ধরে বিরাজ করত মিশরের বিখ্যাত রাজধানী থিবিস শহর, আজ যা লুপ্ত হয়েছে ধরাপৃষ্ঠ থেকে। তার 100 সিংহদ্বারের একটিকেও আর এখন দেখা যায় না। এখন সেখানে দুটি পল্লীগ্রাম আছে, কার্নার্ক ও লুক্সর। এখানে বিস্তীর্ণ ভূমি জুড়ে বিরাজ করছে আমানদেব ও তার সঙ্গী দেবতাদের মন্দিরের পর মন্দির। তাদের প্রত্যেকটি আজও আকর্ষণ করছে বিশ্বের বিস্মিত দৃষ্টি। কিন্তু নীল নদের পূর্ব তটে গিয়ে দাঁড়ালে দেখা যায় কেবল মৃত্যুর রাজত্ব। অর্থাৎ এদিকটায় ছিল প্রাচীন মিশরের সমাধিক্ষেত্র। সাধারণত সমাধিক্ষেত্র বলতে আমরা যা বুঝি এ তেমন ধারা জায়গা নয়। অসংখ্য সমাধি এবং এক একটি সমাধি আবার প্রাসাদের মতন প্রকাণ্ড, এবং তাদের ভেতরে বাইরে বড় বড় শিল্পীদের অদ্ভুত সব হাতের ছাপ। প্রাচীন মিশরের অধিকাংশ গৌরবের ইতিহাস আবিষ্কৃত হয়েছে এইসব সমাধির ধ্বংসাবেশ ও গুপ্ত গৃহের ভেতর থেকেই। এখানকার ধ্বংসাবেশের ওপরে সুদীর্ঘ ছায়াপাত করে দাঁড়িয়ে আছে তরুলতারাহীন রুক্ষ শৈলশ্রেণী, এবং তারই মধ্যে আছে মৃতদের উপত্যকা। তাকে রাজাদের শহরও বলা হয়, কারণ তার মধ্যে প্রাচীন মিশরের রাজা ও রাজবংশীয়দের সমাধিস্থ করা হতো। মিশরের জাদুঘরে গেলে মিশরী রাজাদের যেসব মমি বা সুরক্ষিত দেহদেহ দেখতে পাওয়া যায়, তার অধিকাংশ ওই মৃতদের উপত্যকা থেকেই তুলে আনা হয়েছে। ফেলুক্কা নামে মিশরী নৌকো চেপে জয়ন্ত, মানিক ও হরিহর এসে দাঁড়িয়েছে এই মৃতদের শহরে। সত্যি এ যেন এক আশ্চর্য স্মৃতির শ্মশান। মৃত্যুকে যারা আলিঙ্গন করেছে, মানুষ এখানে চেষ্টা করেছে তাদেরও রক্ষা করতে। পৃথিবীর আর কোথাও নেই এমন অদ্ভুত সমাধিক্ষেত্র। অভিভূত মনে তারা তিনজনে খানিকক্ষণ এদিক ওদিকে বিচরণ করতে লাগলো। তারপর জয়ন্ত নিজের পকেট থেকে বার করলে সেই মানচিত্রখানি, যার ওপরে কুবের ভাণ্ডারের পথ নির্দেশ করা হয়েছে। একবার মানচিত্রের ওপরে আর একবার এদিক ওদিকে চোখ বুলিয়ে নিয়ে সে বললে, ওই দেখো মানিক, মিশররাজ প্রথম সেটির মন্দির। এখন আমাদের যেতে হবে এরই উত্তর পূর্ব দিকে। তারা অগ্রসর হতে লাগলো। অল্পক্ষণ পরেই সমতল ক্ষেত্রের কতকগুলি সমাধি পেরিয়ে তারা এসে দাঁড়ালো একটি পাহাড়ের তলদেশে। তারপর তারা পাহাড়ের ওপর দিকে উঠতে লাগলো। জয়ন্ত বললে, হরিহরবাবুর বাবা কাগজে লিখে রেখেছেন দেখছি, 50 ফুট ওপরে উঠে পাওয়া যাবে একটি ভেঙে পড়া ছোট গুহা মন্দিরের মতন জায়গা। গুহার ভেতরে অন্ধকার ভেদ করে দক্ষিণ পশ্চিম প্রান্তের দিকে এগুলি একটা 8 ফুট চড়া গহ্বর। সেই গহ্বরের ভেতরে দিনের বেলা তো নজর চলে না, তার গভীরতা হচ্ছে 60 ফুট। দড়ি ঝুলিয়ে নির্ভয়ে কিন্তু অতি সাবধানে সেই গহ্বরের ভেতরে নেমে তলদেশে গিয়ে উপস্থিত হতে হবে। দেখা যাবে পাতালের ভেতরে সেই গহ্বর 3টি সংকীর্ণ পথে বিভক্ত হয়ে গিয়েছে। ডান দিকের পথটি হচ্ছে সবচেয়ে সরু, তার ভেতরে দাঁড়িয়ে এগোনো যায় না, হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে হবে। প্রায় 100 ফুট পথ এইভাবে চললে আর একটি বড় পথে পাওয়া যাবে একটি বিপজ্জনক কূপ। কূপটি চড়ায় 5 ফুটের বেশি নয়, সুতরাং লাফ দিয়ে অনায়াসে পার হওয়া যায়। জানা না থাকলে গভীর অন্ধকারে এই কূপের ভেতরে পড়ে প্রাণ হারাবার আশঙ্কা আছে। কূপ পার হয়ে আরও 50 ফুট এগিয়ে একটি দ্বারহীন ঘরের সামনে এসে পথটি শেষ হয়ে গেছে। এই ঘরটি হচ্ছে কূপের ভাণ্ডার। মানিক, এই তো আমরা একটি ভেঙে পড়া গুহা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এর ভেতরটাও মিলিয়ে গেছে অন্ধকারে, আমাদের সকলকে টর্চ জ্বালাতে হবে। গুহার ভেতরটা দুর্গম হয়ে আছে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর ও রাবিশের দ্বারা।
তারা তিনজনের পাথরগুলো টপকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হলো। টর্চের আলো ফেলে জয়ন্ত বললে, আমরা ঠিক জায়গাতেই এসছি, এ দেখো সেই কবর। তিনজনে গর্তটার ধারে দাঁড়িয়ে ভেতর দিকে দৃষ্টিপাত করলে নিরেট অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। হরিহর শিউরে উঠে বললে, বাপরে, দড়ি ধরে এর মধ্যে নামা আমার কাজ নয়, দেখে আমার বুক ঢিপঢিপ করছে। জয়ন্ত বললে, কিন্তু ওই অন্ধকার ছিল বলে কুবের ভাণ্ডার আজও খালি হয়ে যায়নি। এই অন্ধকার কৌতূহলী লোকদের চোখে দিয়েছে অন্ধ করে, এর মধ্যে সাহস করে কেউ আর ঢুকতে পারেনি, কিন্তু আমরা ঠিকই ঢুকবো। হরিহর প্রবল মস্তক আন্দোলন করে বললে, অসম্ভব, আমি কিছুতেই নামবো না। জয়ন্ত বললে, আপনি নিশ্চয়ই পারবেন, আপনি কিছু ভাববেন না হরিহরবাবু, আপনার কোমরে দড়ি বেঁধে আগে আমরাই আপনাকে নিচে নামিয়ে দেব। হরিহর সবাই বললে, তার মানে একলা আমাকেই পাতালের ভেতরে তলিয়ে যেতে হবে? এর মধ্যে আছে ভীষণ গোরস্থান, আর আছে হাজার হাজার বছরের পুরনো শুকনো মরা। মিশরীদের বিশ্বাস ছিল তাদের মরারা কবরে গিয়ে আবার জ্যান্ত হয়ে ওঠে। কে বলতে পারে তাদের বিশ্বাস সত্য নয়? আমি হচ্ছি একালের মানুষ, সেকালে জ্যান্ত মরার সঙ্গে দেখা করবার আগ্রহ আমার নেই। মানিক বললে, আচ্ছা হরিহরবাবু, আপনি অত বেশি ভাববেন না, আগে আমি গর্তের ভেতর গিয়ে নামছি, তারপর জয়ন্ত আপনাকে দড়ির সাহায্যে যথাস্থানে পৌঁছে দেবে। কিন্তু তবু হরিহরের সাহস জাগ্রত হলো না। অনেক তর্কাতর্কির পরে জয়ন্ত ও মানিক তাকে কোনো রকমে রাজি করালে। একখানা প্রকাণ্ড পাথরের সঙ্গে দড়ির একদিকে ভালো করে বেঁধে দিয়ে জয়ন্ত সেটা গর্তের ভেতরে ঝুলিয়ে দিলে। মানিক অনায়াসেই দড়ি ধরে অন্ধকারে আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারপর হরিহরের পালা। জয়ন্ত তাকে একটা জীবন্ত মোটের মতন ঝুলিয়ে নামিয়ে দিলে গর্তের মধ্যে। মানিক নিক থেকে শুনতে পেলে হরিহর নিচের দিকে আসছে ঘন ঘন আর্তনাদ করতে করতে। যথাস্থানে পৌঁছেই হরিহর অবশ হয়ে ধপাস করে বসে পড়ল। ক্ষীণ স্বরে হাঁপাতে হাঁপাতে বললে, আমি আর নেই মানিকবাবু, আমার দম বেরিয়ে গেছে, পাথরে দেওয়ালের ঠক্কর খেয়ে আমার গত চূর্ণ হয়ে গেছে। মানিক বললে, আপনি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর আপনার ভয় কি? এখন বসে বসে একটু জিরিয়ে নিন। কিন্তু আমি কিসের উপরে বসে আছি? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হরিহর টপ করে টর্চটা জ্বেলেই, ওরে বাপ রে বলে চেঁচিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। মানিক আগেই যা দেখবার দেখে নিয়েছিল। গহ্বরের তলায় মাটির ওপরে পড়ে রয়েছে নরকঙ্কালের পর নরকঙ্কাল। মানিক বললে, এসব কঙ্কাল আর আপনাকে আক্রমণ করবে না হরিহরবাবু, বোঝাই যাচ্ছে আমাদেরও আগে অনেক হতভাগ্য যুগে যুগে এই গহ্বরের ভেতরে দৈবগতিকে বা অর্থলোভে আত্মদান করেছে। হরিহরের মুখ দিয়ে রা বেরোলো না, সে শুধু ঠকঠক করে কাঁপতে লাগল। পাতারের সেই গর্ভ কি শীতল, কি স্তব্ধ, তাদের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো যেন বহু দূর থেকে শোনা যায়। তাদের প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছে অন্ধকারের মধ্য থেকে প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। এতক্ষণে জয়ন্ত নিচে নেমে এসে দড়ির শেষ প্রান্ত ত্যাগ করে বললে, মানিক, গোয়ার আরও ভেতরে যাবার রাস্তাটা তুমি দেখতে পেয়েছ কি? মানিক একদিকে টর্চের আলো নিক্ষেপ করে বললে, পেয়েছি, ওই যে। রাস্তা তো ভারী, একটা 3 ফুট উঁচু গর্ত ছাড়া আর কিছু নয়। চড়াতেও গর্তটা 3.5 ফুটের বেশি হবে না। জয়ন্ত এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বললে, এসো, এইবারে আমাদের হামাগুড়ি দেওয়ার পালা। মাথা দিয়ে ঢু মেরে যেন অন্ধকারের নিবিড়তাকে ঠেলে সরাতে সরাতে আবার তারা অগ্রসর হলো। গুহাতলের কঠিন পাষাণ মসৃণ ছিল না, তাদের হাঁটু ও হাত বারবার পাথরে ঘষে ক্ষতবিক্ষত হয়ে গেল। অজানাকে জানবার বিপুল উত্তেজনায় জয়ন্ত ও মানিক সেসব আঘাত আমলেই আনলে না, কিন্তু হরিহরের মুখে ক্রমাগতই করুণ আর্তস্বর। একবার সে সাপ সাপ বলে ভীষণ চেঁচিয়ে লাফ মারলে, কিন্তু পরমুহূর্তেই গুহার পাথরের ছাতে মাথা টুকে হাউমাউ করে আবার উবু হয়ে বসে পড়ল। মানিক সচমকে ফিরে টর্চের আলোকে সত্য সত্যি দেখলে হিসির শব্দ করে কালো বিদ্যুতের মতো কি একটা সাত করে চোখের আড়ালে মিলিয়ে গেল। হরিহর কাঁপতে কাঁপতে বললে, সাপটা আমার পিঠের ওপর দিয়ে চলে গেছে,
আমি আর বাঁচব না। সামনের দিক থেকে জয়ন্তের কণ্ঠস্বর এলো, চলে এসো মানিক, এই বিশ্রী গর্তটা শেষ হয়ে গেছে। মানিক ও হরিহর তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে আরও খানিকটা গিয়েই দেখলে ছাদ আর তাদের মাথার কাছে নেই। পথের উপর এখন সিধে হয়ে দাঁড়াবার ও হাত পা ছড়াবার ফাঁক আছে। মানিক আরামের নিঃশ্বাস ফেলে বললে, আহ, বাঁচলুম। হরিহর বললে, বাঁচলুম না ছাই, আবার ওই পথেই তো আমাদের ফিরতে হবে। সামনের দিক থেকে আবার জয়ন্তের কণ্ঠস্বর জাগলো, সাবধান সাবধান, এখানে রয়েছে সেই পথজোড়া কূপটা। এ পথ খালি দুর্গম নয়, একটু অসাবধান হলেই এখানে ইহলোক ত্যাগ করবার সমস্ত ব্যবস্থা ঠিক করা আছে। হরিহরবাবুর বাবা কূপের কথা লিখে রেখেছিলেন, তাই রক্ষা, নইলে আমাকে হয়তো অন্ধকারের মধ্যেই ঝাঁপ খেতে হতো। জয়ন্ত কূপের ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে তার মধ্যে নিক্ষেপ করলে টর্চের আলোকশিখা। অনেক নিচে আলো পেয়ে কালো জল চকচক করে উঠল। জয়ন্ত দাঁড়িয়ে উঠে কূপের অন্য পার আলোক রেখার মধ্যে এনে বললে, মানিক, লক্ষ্য স্থির রেখে লাফ মারো। হরিহরবাবু, আপনিও মানিককে অনুসরণ করুন। হরিহর শুকনো গলায় বললে, আমার হাত পা ভীষণ কাঁপছে, যদি ঝপাং করে জলে পড়ে যাই। জয়ন্ত বললে, তাহলে কি যে হবে তা আপনিও জানেন আর আমরাও জানি, সুতরাং জলে না পড়ে ডাঙার উপরেই থাকবার চেষ্টা করুন। হরিহর মিনিট দুয়েক একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে হঠাৎ সুদীর্ঘ একটা লম্ব ত্যাগ করে কূপের ওপারে গিয়ে পড়ে চিৎকার করে উঠল, জয় মা কালী, একটা মস্ত ভাড়া কেটে গেল। আবার তারা অগ্রসর হতে লাগল, কিন্তু আর তাদের বেশি দূর যেতে হলো না। পথটা ক্রমেই সরু হয়ে এলো এবং তারপরেই হঠাৎ পরিণত হলো একটা প্রকাণ্ড লম্বা চওড়া গুহায়। তিনটে তীব্র টর্চের আলোক সেলাগাতে গুহার অন্ধকার যেন যন্ত্রণায় ধরপড় করতে লাগলো এবং সঙ্গে সঙ্গে তাদের 3 জোড়া চক্ষু বিস্ফারিত হয়ে উঠল বিপুল বিস্ময়। 3 দিকের দেওয়ালের সামনে কোনো অতীতের ঐশ্বর্যের ও শিল্পকলার শত শত নিদর্শন। কোথাও রয়েছে বহুবর্ণ বিচিত্র দারুময় মূর্তি, কোথাও কারুকার্যের অতি সুদর্শন সভাদার, কোথাও বা রয়েছে ধাতু বা অন্য কিছু দিয়ে গড়া সিংহাসন, সাধারণ বসবার চেয়ার ও নানা আকারের টেবিল প্রভৃতি। কত রকম মূল্যবান ভৃঙ্গার ও ভাণ্ড ও পাত্রাদি, তাদের সংখ্যার গুণে ওঠা যায় না। এক জায়গায় পাওয়া গেল মস্ত বড় একটা পেটিকা। পরীক্ষা করতেই বোঝা গেল তার আগাগোড়াই কারুকার্য করা পুরু সোনার পাত দিয়ে মোড়া। জয়ন্ত বললে, ওই যে সভাধারটি দেখছ, খুব সম্ভব ওরই মধ্যে আছে রামেশেষের সুরক্ষিত মৃতদেহ। আর এই যে সব জিনিসপত্র দেখছ, এগুলি রাখা আছে ওরই ব্যবহারের জন্য। মানিক আর একদিকে উঙ্গুলি নির্দেশ করে বললে, ওখানে ওই যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, ওটিকে দেখলেও তো কোনো রাজা রাজরানীর প্রতিমূর্তি বলে মনে হয়। মূর্তিটি প্রায় 6 ফুট উঁচু, তার মাথায় মুকুট এবং হাতে রাজদণ্ড। জয়ন্ত এগিয়ে গিয়ে তার গায়ে হাত রেখে বললে, মানিক, আমার কি সন্দেহ হচ্ছে জানো? না না, সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস এটি হচ্ছে সোনা দিয়ে গড়া প্রতিমূর্তি। মানিক থ হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় সোনার মূর্তির কথা কখনো সে শ্রবণ করেনি। হরিহর হঠাৎ মহাবিস্ময়ে চিৎকার করে উঠল। জয়ন্ত ও মানিক ফিরে দেখলে সে তখন পেটিকার ডালাটি খুলে ফেলে তার ভেতর থেকে আড়ষ্ট চোখে তাকিয়ে আছে। তারাও সেখানে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে পড়ে যা দেখলে তাতে নিজেদের চোখকেই প্রথমে বিশ্বাস করতে পারলে না। সমস্ত পেটিকার গর্ভ জুড়ে আছে বহুমূল্য রত্নালঙ্কার এবং স্বর্ণময় নানা রকম দ্রব্য। ঠিক এই সময় সুতীব্র বিকট ও ভয়াবহ এক আর্তচিৎকারে গুহার ভেতরটা যেন পরিপূর্ণ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তারা তিনজনেই বিষম চমকে উঠে ফিরে দাঁড়ালো। প্রথমটা কেউ বুঝতে পারলে না এই বীভৎস চিৎকারের জন্ম কোথায়। জয়ন্ত বললে, নিভিয়ে ফেলো, টর্চের আলো এক্ষুনি নিভিয়ে ফেলো। তারপর আবার শোনা গেল সেই ভয়ঙ্কর চিৎকারের পর চিৎকার, কিন্তু এবার চিৎকারগুলো আসছে যেন আরও অনেক দূর থেকে। তারপর আর চিৎকার শোনা গেল না। গুহা আবার সমাধির মতোই স্তব্ধ। হরিহর তখন ঘেমে একেবারে নেয়ে উঠেছে, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত। সে ফিস করে বললে, এ হচ্ছে প্রাচীন মিশরের প্রেতাত্মার চিৎকার। তার গুহায় গেলে মানুষদের দেখে সে আর চুপ করে থাকতে পারছে না।
হয়তো সে এক্ষুনি আমাদের আক্রমণ করতে আসবে। জয়ন্ত বললে, চুপ। মানিক, রিভলভার বার করো, এখানে বসে পড়ো। খুব হুঁশিয়ার, যতক্ষণ না আমি বলি কেউ কোনো কথা বলবে না। যেন নীরব এখানকার অন্ধকার, ঠিক তেমনই নীরব তারাও নিশ্চল মূর্তির মতন বসে রইল। মিনিটের পর মিনিট কাটতে লাগলো। তারপরে শোনা গেল ধূপ 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 করে পায়ের শব্দ। একটা পায়ের না, কয়েকটা পায়ের শব্দ। সেই মৃত্যুর মতো নিঃশ্বাস গুহার ভেতরে নিঃশ্বাস ফেললেই তফাৎ থেকে শোনা যায়। পদধ্বনি সেখানে কেবল স্পষ্ট নয়, অপার্থিব বলেই মনে হতে লাগলো। পায়ের শব্দ ক্রমে কাছে, আরও কাছে এসে পড়ল। তারপরে একবারে থেমে গেল। তারপর অন্ধকার ফুরে হঠাৎ জ্বলে উঠল একটা টর্চের আলো, এবং সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে জয়ন্ত ও মানিক ছুলে রিভলভার। বদ্ধ আবহের মধ্যে রিভলভারের শব্দকে মনে হলো যেন কামান গর্জন। অব্যর্থ তাদের লক্ষ্য। গুহায় আবার রন্ধ্রহীন অন্ধকার। রিভলভারের ধ্বনির প্রতিধ্বনির সঙ্গে শোনা যেতে লাগলো অতি দ্রুত পায়ের আওয়াজ। যারা এসেছিল এই ভয়াবহ অভ্যর্থনায় তারা এখন ছুটে পালিয়ে যাচ্ছে। তাদের আরও বেশি ভয় দেখাবার জন্য জয়ন্ত ও মানিক কিছু দূর পর্যন্ত দৌড়ে এগিয়ে গেল, এবং আবার কয়েকবার রিভলভার ছুটতেও কসুর করলে না। পর মুহূর্তে সমস্ত গুহা যেন থরথর করে কাঁপতে লাগলো। কর্ণভেদী চিৎকারের পর চিৎকার। সেসব চিৎকার শুনলে যেন হিম হয়ে যায় বুকের রক্ত। তার বীভৎসতা ভাষায় বর্ণনা করা অসম্ভব। জয়ন্ত অভিভূত কণ্ঠে বললে, মৃত্যুকূপ! হতভাগ্যরা সে মৃত্যুকূপের ভেতরে তলিয়ে গেছে। মানিক শিউরে উঠে বললে, আমরা কি চেষ্টা করলে ওদের বাঁচাতে পারি না? জয়ন্ত মাথা নেড়ে বললে, ওদের বাঁচানো অসম্ভব। হয়তো কূপের ধারে গিয়েও ওদের আর দেখতে পাবো না। দেখতে পেলেও আমরা কি সাহায্য করতে পারি? ওদের বাঁচাতে গেলে ওই গভীর কূপের ভেতরে খুব লম্বা এক গাছা দড়ি ঝুলিয়ে দিতে হয়। তেমন দড়ি আমাদের সঙ্গে কোথায়? আমাদের সম্বল মাত্র এক গাছা দড়ি। আবার উঠে তার খুলে আনবার সময়ও নেই, উপায়ও নেই। হরিহর বললে, কিন্তু ওরা কারা? জয়ন্ত বললে, এদের মধ্যে একজন যে ফুয়াদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা আমি কত কত আন্দাজ করতে পারছি। ব্যাপের লাল কালির দাগ দেখে ফুয়াদ নিশ্চয়ই রাজাদের এই উপত্যকায় সন্ধান নিতে এসেছিল। তারপর হঠাৎ আমাদেরও এখানে দেখতে পেয়ে ফুয়াদ লুকিয়ে পড়ে, কিন্তু আমাদের গতিবিধির ওপরে রাখে তীক্ষ্ণ দৃষ্টি। তারপর আমাদের পেছনে পেছনে ফুয়াদ এবং তার সঙ্গীরাও দড়ি ধরে গর্তের ভেতরে নেমে আসে। কিন্তু এটা যে মৃত্যু গহ্বর এতটা তারা অনুমান করতে পারেনি। আর এখানে ঢুকবার জন্য আমাদের মতন আগে থাকতে প্রস্তুত হয়েও আসেনি। খুব সম্ভব ওদের সঙ্গে একটা বেশি টর্চ ছিল না, আর পাছে আমরা দেখতে পাই সেই ভয়ে ও টর্চটা সবসময় জেলে রাখতে পারিনি। তাই আসবার পথেই ওদের দলের একজন লোক ওই কূপে ঝাঁপ খেতে বাধ্য হয়েছে। তারপর আমাদের রিভলভারের গুলিতে ওদের সেই একটিমাত্র টর্চও ভেঙে চুরমার হয়ে গেছে। রিভলভারে গুলি এড়াবার জন্য ওরা পালাবার চেষ্টা করেছে এই নিবিড় অন্ধকারে, কিন্তু তারা শেষ পর্যন্ত মৃত্যুকূপকে এড়াতে পারলে না। হয়তো এটা ভগবানের বিধান। ওরা না মরলে হয়তো ওদের হাতে মরতে হতো আজ আমাদেরই। কিন্তু আমরা হচ্ছি গঙ্গারাজি বঙ্গভূমির সন্তান, তাই মহারাজা রামেশের সমাধি গুহার মধ্যে আমাদের মৃতদেহগুলো ঠাঁই হলো না। হরিহরবাবু, এইবারে আপনি নির্ভয় হতে পারেন। ফুয়াদ পাশার পালা সাঙ্গ হলো, সে আর আপনাকে তাড়া করতে আসবে না। তারা সবাই আবার রত্নগুহার ভেতরে ফিরে গেল। মনের উত্তেজনায় প্রথম দৃষ্টিতে তারা যা দেখতে পায়নি, এবারে সেসবও তাদের নজর এড়িয়ে গেল না। গুহার দেওয়াল কালো পাথরের কর্কশ গা ঢেকে রয়েছে অপূর্ব সব ভিত্তিচিত্র। কত হাজার হাজার বছর আগেকার শিল্পীদের নিপুণ হাতে আঁকা সেসব ছবি, কিন্তু আজও তাদের বর্ণবৈচিত্র্য মলিন বা অস্পষ্ট হয়ে যায়নি। কোথাও গাছে বসে আছে কপত কপতি, জলে সাঁতার কাটছে হাঁসের দল, নদীর ধারে পাপিরাস তৃণপত্রের পাশে দাঁড়িয়ে গা ঝাড়ছে বক জাতীয় আইবিস পাখি। কোথাও দেখানো হয়েছে কুকুর, বেড়াল প্রভৃতি পশুকে। কোথাও একটি মেয়ে বুনছে সুতো, একটি মেয়ে বাজাচ্ছে বীণা, এবং একটি তরুণী ব্যস্ত ফোটা ফুলের আঘ্রাণ নিতে। কোথাও কুমোর গড়ছে পাত্র, কোথাও পুরোহিতরা সাজছে মন্দিরের কাজ, কোথাও রাজসভাসদরা চলেছে রাজ্য শাসনে, কোথাও কুস্তিগিররা পরস্পরের সঙ্গে শক্তি পরীক্ষায় নিযুক্ত, কোথাও ধোবার দল কাপড় কাচ্ছে বা শুকোচ্ছে বা পাট করছে, কোথাও রাখালরা গরুর পাল নিয়ে ঘরে ফিরছে, কোথাও দরা বাজিকররা খেলা অভ্যেস করছে।
কোথাও দেখা যায় শিকার ও শিকারীদের, কোথাও বসেছে নাশের আচর, কোথাও পটুয়ারা বসে বসে আঁকছে ছবি। এমনই দৃশ্যের পর দৃশ্য। সংসার, সমাজ, রাজসভা, শস্যক্ষেত, খেলার মাঠ, যুদ্ধক্ষেত্র, দেবতার মন্দির, প্রাসাদ, চাষার কুটির, হাট বাজার, নগর ও অরণ্য প্রভৃতি সত্যিকার জগতে যা কিছু দ্রষ্টব্য নিয়ে আশ্চর্য এক চিত্রজগৎ। মানিক উচ্ছ্বসিত কণ্ঠে বললে, দেখো জয়, যে দেখো, গুহার দেওয়ালের উপরে বিরাজ করছে প্রাচীন মিশরের সমস্ত দৃশ্য। জয়ন্ত বললে, হ্যাঁ মানিক, সেকালের এদেশি শিল্পীরা সমাধিগৃহের ভেতরে সমসাময়িক যুগের ছোট বড় যা কিছুকে এমনইভাবে ফুটিয়ে রাখত বলেই প্রাচীন মিশরের সভ্যতা, সমাজ, ধর্ম, শিল্প আর সাহিত্য আজ পর্যন্ত জীবন্ত হয়ে আছে। প্রাচীন মিশর আজ পৃথিবী থেকে অদৃশ্য হয়েও দৃশ্যমান হয়ে আছে শিল্পীদের দৌলতে। দুনিয়ায় আর কোনো মৃত সভ্যতা শিল্পীদের সাহায্যে নিজেকে এমনভাবে অমর করে যেতে পারেনি। অজন্তা, ইলোরা, সাঁচি আর ভারত প্রভৃতি স্থানে গেলে চিত্র, ভাস্কর্য ও স্থাপত্যের ভেতর দিয়ে আর্যদের মহাভারতবর্ষের গৌরবময় সভ্যতা সম্বন্ধে আমাদের একটা ধারণা হয় বটে, কিন্তু ওই পর্যন্ত। প্রাচীন ভারতের সম্পূর্ণ পরিচয় পাওয়ার কোনো ব্যবস্থাই আমাদের পূর্বপুরুষরা করে যেতে পারেনি। তাই আজ আমরা সন্দেহ প্রকাশ করলেও জোর করে বলতে পারি না যে পৃথিবীতে প্রথম সভ্যতার আলোকপাত করেছিল আমাদের আর্য ভারতবর্ষই। বেদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ হতে পারে, কিন্তু সভ্যতায় ভারত যে মিশরের অগ্রগামী এর কোনো প্রমাণ পাবার উপায় আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। প্রাচীন মিশর মরেও বেঁচে আছে, কিন্তু প্রাচীন ভারতের জীবনের ধারা আজও বর্তমান, অথচ তার অতীত গৌরবের অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে মৃত্যুর কবলে। হরিহর বললে, ও জয়ন্তবাবু, কলেজের প্রফেসরের মতন প্রাচীন মিশর আর ভারতবর্ষকে নিয়ে লেকচার তো দিচ্ছেন, কিন্তু ওসব মূল্যবান আলোচনা কি বাসায় ফিরে করলেই ভালো হয় না? জয়ন্ত হেসে বললে, ঠিক বলেছেন হরিহরবাবু, কিন্তু আমিও যে বাঙালি জাতির একটি জ্যান্ত নমুনা, আমাদের যে স্থানোপযোগী কিছু করবার অভ্যেস নেই। আমরা ধর্মকর্ম করবার জন্যে জন্মাষ্টমী আর শিবরাত্রিতে ছুটে যাই থিয়েটারে নর্তকীর নুপুরধ্বনি শুনতে। বাঙালি মেয়ে পুরুষদের পোশাক খুঁজতে চাই সাহেবদের দোকানে, আর মাসিক সাহিত্যক্ষেত্রে বসে করি দৈনিক পত্রের সংবাদ নিয়ে আলোচনা। তাই আজ গুপ্তধন আবিষ্কার করতে এসেও শোনাচ্ছি কিনা প্রাচীন সভ্যতার বক্তৃতা। তারপর হরিহরবাবু, আপনার কি আদেশ বলুন দেখি। অনেকটা টবের মতো দেখতে একটা সুন্দর কারুকার্য করা পাত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে হরিহর বললে, এটা কি বলতে পারেন? জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে জয়ন্ত বললে, দেখছি এটা হচ্ছে শ্বেত স্ফটিক দিয়ে গড়া একটা জলঘড়ি। জলঘড়ি? হ্যাঁ, পৃথিবীতে তখন এরকম পাত্র দিয়েই এখনকার ঘড়ির অভাব পূরণ করা হতো। ভেতর দিকে তাকালেই দেখতে পাবেন এর গায়ে খোদা আছে গ্র্যাজুয়েটেড স্কেল বা ক্রমাঙ্কিত মাপনদণ্ড। এর তলায় আছে একটা ছোট ছ্যাদা। এই পাত্রটি জলপূর্ণ করলে পর ওই ছ্যাদা দিয়ে ফোঁটা ফোঁটা জল বাইরে বেরোতে থাকে। তারপর মাপনদণ্ডের হিসাবে কতটা জল কমলো দেখে অনায়াসেই সময় নিরূপণ করা যায়। সেদিনকার পৃথিবীতে এর চেয়ে ভালো ঘড়ির কথা কেউ জানতো না। বহু শতাব্দী পরে গ্রিক বীর আলেকজান্ডার দি গ্রেটের আগেও এই রকম জলঘড়ির সাহায্যে মানুষের কাজ চলত। বিস্ফারিত চোখে হরিহর বলবে, বাবা, মিশরের এত কথাও আপনি জানেন? প্রাচীন মিশরে আরও অনেক কথাই আমি বলতে পারি। বিজ্ঞানের রাজ্যেও সে কতখানি অগ্রসর হয়েছিল শুনবেন নাকি? রক্ষে করুন মশাই, যথেষ্ট হয়েছে। কথায় কথায় বেলা বেড়ে যাচ্ছে, এখন কি করব তাই বলুন। আপনি কি করতে চান? এই গুপ্তধন এখান থেকে নিয়ে যেতে হবে তো। আজকেই? তা নয় তো কি, কে আবার প্রাণ হাতে করে এই ভুতুর গুহায় ঢুকবে? আজই সব চুকে দিতে হবে। অসম্ভব। কেন? মানিক বললে, কেন যে অসম্ভব তাও বুঝতে পারছেন না হরিহরবাবু? আমাদের তিনজনের এমন সাধ্য নেই যে একদিনে এত বড় ভাণ্ডারে এত রকম ঐশ্বর্য নিয়ে আমরা আজই বাইরে বেরিয়ে যেতে পারবো। কুলি মজুর ডাকাও সম্ভবপর নয়। এখনকার কথা বাইরের কাউকে জানানোও চলবে না, কেননা গুপ্তধনের কাহিনী মিশরের রাজ সরকারের কানে উঠলেই আমাদের বাড়া ভাতে পড়বে ছাই। তাহলে আমাদের কাজ করতে হবে চুপি চুপি চোরের মতো? নিশ্চয়ই।
তবেই তো। জয়ন্ত বললে, অতটা হতাশ হবেন না হরিহরবাবু। গুপ্তধন যখন পেয়েছি, ছাড়বো না। তবে কাকপক্ষীকে না জানিয়ে কেমন করে গুপ্তধন স্থানান্তরিত করা যায় সেটা পরামর্শ করে স্থির করতে হবে। তাহলে চটপট সেই পরামর্শটাই করে ফেলি, আসুন না। এসব তাড়াতাড়ি কাজ নয় মশাই, তাড়াতাড়ি কাজ নয়। আবার নতুন করে উদ্যোগ পর্ব আরম্ভ করতে হবে। আপাতত গুহা ছেড়ে বাসায় ফিরে যাই, চলুন। বলেন কি, গুপ্তধন এখানে ফেলে? ভয় নেই হরিহরবাবু। আমরা ছাড়া গুপ্তধনের সন্ধান আর যারা পেয়েছে তারা এখন কূপের তলদেশে চির বিশ্রাম শয্যায় শুয়ে আছে। কিন্তু আমরা চলে গেলেই ফুয়াদ পাশা যদি জখ হয়ে গুপ্তধন আগলাতে আসে? বাজে বকবেন না, চলুন। না মশাই, আমার মন খুঁতখুত করছে অন্তত। বলেই হরিহর সেই সোনার পাত দিয়েই মোড়া বৃহৎ পেটিকার দিকে এগিয়ে গেল। মানিক বিস্মিত স্বরে বললে, আপনি কি করতে চান? পেটিকার গর্বে হস্তচালনা করে হরিহর বললে, হাতের লোক কি ছাড়তে নেই। আপাতত পকেট ভরে যত পারি রঘটন নিয়ে যেতে চাই। জয়ন্ত সায় দিয়ে বললে, এই কথাটা মন্দ নয়। এসো মানিক, আমরাও হরিহরবাবুর দৃষ্টান্ত অনুসরণ করি। হরিহর হীরা, মানিক ও রত্ন অলঙ্কারে পকেটের পর পকেট ভরতে ভরতে বললে, যা খুশি, যত খুশি তত নিন। কে জানে বাবা ফিরতে পারবো কিনা। যে যা নেবে তার ভাগে তাই পড়বে। এই গুপ্তধনে আমাদের তিনজনেরই সমান অধিকার। কারোরই কোনো পকেটে আর তিল ধারণের ঠাঁই নেই। কিন্তু পেটিকার গর্ব তখনও প্রায় পরিপূর্ণ হয়েই রইল। মানিক অভিভূত স্বরে বললে, আমরা এখন যা নিয়ে যাচ্ছি তা দিয়ে হয়তো মস্ত একটা রাজ্য ক্রয় করা অসম্ভব নয়। এই গুহার কাছে আলিবাবার গুহাও তুচ্ছ। জয়ন্ত বললে, ব্যাস, এবারে প্রত্যাবর্তনের পথ ধরো। সকলে আবার অগ্রসর হলো। সেই ভয়াবহ পথ, সেই মৃত্যুকূপ। মানিক, বলো জয়ন্ত। আসবার সময় খেয়াল করা হয়নি, এই গুহা পথে একটা গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, এরকম গন্ধ পেয়েছি আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে। সকলে পথের শেষ প্রান্তে সেই নরকঙ্কাল বিছানো গহ্বরে এসে পড়ল। সচমকে ও বিস্ময় জয়ন্ত বলে উঠল, সর্বনাশ! মানিক এবং হরিহর স্তম্ভিত নেত্রে দেখলে যা অবলম্বন করে তারা নিচে নেমে এসেছে সেই রজ্জুগাছা আর ভেতরে ঝুলছে না। তারা হতভম্ব ও আড়ষ্ট হয়ে মূর্তির মতন স্থিরভাবে দাঁড়িয়ে রইল। নিজের চোখগুলোকে তারা যেন বিশ্বাস করতে পারলে না। অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা বলতে পারলে না। স্তব্ধ গহ্বরের মধ্যে ধ্বনির সৃষ্টি করতে লাগলো কেবল তাদের উত্তেজিত শ্বাস প্রশ্বাস। তারপর সেই অসহ নীরবতা ভঙ্গ করে মানিক ডাকলে, জয়। ব্যাপার কি বলো দেখি। ভাবছি। হরিহর বললে, ভাববার আর কি আছে, যা হবার তাই হয়েছে। তার মানে? তার মানে ফুয়াদ পাশা নিচে নেমে আমাদের জব্দ করবার জন্য দড়িগাছা খুলে নিয়েছে। মানিক বিরক্ত কণ্ঠে বললে, বাজে কথা বলবেন না হরিহরবাবু। এটা কি বাজে কথা হলো? আলবাত। কিরকম? ফুয়াদের হাত কি 60 ফুট লম্বা যে সে নিচে নেমে 60 ফুট ওপরে বাধা দড়ি খুলে রাখবে? তাহলে ফুয়াদের কোনো চেলা ওপর থেকে দড়ি তুলে নিয়েছে। কেন সে তা নেবে? সে তো জানে গোয়ার ভেতর কেবল আমরা নই, তাদেরও দলবল আছে। এতক্ষণ পরে জয়ন্ত বললে, মানিক, তুমি চুপ করো। হরিহরবাবুর শেষ অনুমান হয়তো অসঙ্গত নয়। হয়তো ফুয়াদ গহ্বরের মুখে পাহারা দেওয়ার জন্য কোনো সঙ্গীকে রেখে নিচে নেমেছিল। হয়তো গোয়ার ভেতর থেকে রিভলভারের শব্দ আর আর্তচিৎকার শুনে ভয় পেয়ে সে দড়ি টেনে উপর তুলে নিয়েছে। হয়তো সে ভেবেছে তার বন্ধুরা বিপদে পড়েছে। হয়তো সে বন্ধুদের সাহায্য করবার জন্য আরও লোকজন আনতে গেছে। হয়তো তারা এখনই সদল বলে আবার গোয়ার ভেতরে নেমে আসবে। মানিক বললে, তুমি তো অনেকগুলো হয়তোর কথা বলে ফেললে দেখছি, কিন্তু আমাদের এখন উপায় কি? উপায় ভগবান, আমি তো আর কোনো উপায় দেখছি না। মানিক দৃঢ় স্বরে বললে, বেশ, আসুক শত্রুরা। তারা আমাদের চেনে না। জীবনে অনেক বিপদে পড়েছি, অনেক বিপদ এড়িয়েছি। আজও আমরা নিরস্ত্র নই। হরিহর কাঁচুমাচু মুখে বললে, মানিকবাবু,
তবে কি আমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে হবে? তাছাড়া আর কোনো উপায় নেই। এই বন্দুক নিয়ে কি আমরা যুদ্ধ করতে হবে? হ্যাঁ। কিন্তু আমি তো জীবনে কখনো বন্দুক ছুড়িনি। ছুড়েননি আর ছুড়বেন? অসম্ভব, আমি পারবো না। মানিক এত বিপদেও হেসে ফেলে বললে, বেশ, তাহলে বিনা যুদ্ধেই শত্রুদের হাতে জীবন সমর্পণ করবেন? ও বাবা, জীবন সমর্পণ কি গো? তাও আমি পারবো না, আমার এখনো মরতে ইচ্ছে নেই। তাহলে আপনি শত্রুদের কাছে জোর হাতে দয়া ভিক্ষা করবেন, আর বন্দুক হস্তে যুদ্ধ করে মরবো আমরা দুজনে। হরিহর সন্দেহপূর্ণ কণ্ঠে বললে, দয়া ভিক্ষা? হুম, শত্রুরা আমাকে দয়া করবে বলে মনে হচ্ছে না তো। ঠিক সেই সময় ওপর থেকে কি একটা জিনিস সশব্দে ঘরের ভেতরে এসে পড়ল। টর্চের আলো ফেলে জয়ন্ত বললে, দড়ি, আমাদের ইসি দড়ি। মানিক, শত্রুরা এসেছে, তারা এবারে নিচে নামবে। পিঠে বাঁধা বন্দুকটা মুক্ত করে হাতে নিয়ে মানিক বললে, এই দড়ি ধরেই ওদের একে একে নিচে নামতে হবে তো, তাহলে জিতবো আমরাই। ওরা এক একজন করে নিচে নামবে, আর আমরা এক একজন করে ওদের বধ করব। আমাদের বন্দুক ছুটতেও হবে না। আমরা... মানিকের কথা শেষ হতে না হতেই ওপর থেকে মস্ত একখানা পাথর সশব্দে নিচে এসে পড়ল। জয়ন্ত বললে, মানিক, হরিহরবাবু সাবধান, শত্রুরা নির্বোধ নয়। তারা সন্দেহ করেছে আমরা এখানে হাজির আছি, আমাদের বধ করবার জন্য তার ওপর থেকে পাথর ছুটছে। তারা... পরে পরে আরও দুখানা প্রকাণ্ড পাথর গহ্বরের তলদেশে এসে পড়ল। জয়ন্ত বললে, শিগগির, এমন একখানা পাথর যার মাথায় এসে পড়বে তারই অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে। শিগগির এদিকে এসো। হরিহরবাবু, আমার হাত ধরুন। মানিক, মাথা নিচু করে এসো। হ্যাঁ, এদিকে। তারা আবার সংকীর্ণ গুহাপথের ভেতরে এসে ঢুকল। মানিক বললে, জয়, ওরাও তো আবার সেই রত্নগুহার পথেই আসবে। জয়ন্ত বললে, না মানিক, এটা রত্নগুহার পথ নয়। হরিহরবাবুর বাবা 3টি পথের কথা উল্লেখ করেছেন, ভুলে যাচ্ছ কেন? রত্নগুহার পথ ডান দিকে সব শেষে, এটি হচ্ছে মাঝের পথ। দেখছো না, এ পথটা রত্নগুহার পথের মতো অতটা সংকীর্ণ নয়। এর ভেতরে হামাগুড়ি দিতে হয় না, যদিও মাথা নিচু করেই চলতে হয়। কিন্তু এ পথ গেছে কোনখানে? যেখানেই যাক, এ পথ হয়তো রত্নগুহার পথের মতো বিপজ্জনক নয়। তোমরা কেউ টর্চের আলো নিবিও না, সাবধানে আমার সঙ্গে এগিয়ে এসো। তারা গুপ্ত পথ ধরে যতটা সম্ভব দ্রুত পথে অগ্রসর হতে লাগলো। খানিক পরেই তারা এসে পড়ল একটা প্রকাণ্ড গুহায়। 3-3টে টর্চ 3-3টে আলোক রেখা সৃষ্টি করেছে, কিন্তু তার গুহার নিবিড় অন্ধকারকে দূর করতে পারছে না। স্থানে স্থানে অন্ধকারকে করে দিচ্ছে কেবল খণ্ড খণ্ড। খানিক তফাতে চোখ জ্বালিয়ে জয়ন্ত হঠাৎ চমকে উঠল। চুপি চুপি বললে, দেখো মানিক, দেখো। মানিক ও হরিহর দুজনেই দেখলে অন্ধকারের ভেতরে জ্বলছে পরে পরে কতকগুলো অগ্নিশিখা। মানিক, ওখানে রয়েছে 8টা আগুনের ভাটা। ওগুলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। কি ওগুলো? একসঙ্গে 3জনেই সেদিকে টর্চের আলো ফেলেই চকিতে দেখে নিলে 4টে সিংহ পাশাপাশি বসে সবিস্ময়ে তাদের নিরীক্ষণ করছে। 2টো সিংহ প্রকাণ্ড ও 2টো সিংহ ছোট, সম্ভবত অপ্রাপ্তবয়স্ক। টর্চের তীব্র আলো তাদের মুখের ওপরে গিয়ে পড়া মাত্র সিংহ 4টে ভীষণ গর্জন করে উঠে দাঁড়ালো। তারপরই শোনা গেল তাদের দ্রুত পদধ্বনি, বন্দুক ধরো মানিক, বন্দুক ধরো। আ বলে আর্তনাদ করে হরিহর ধবাস করে বসে পড়ল। জয়ন্ত বললে, ভয় নেই হরিহরবাবু, ভগবান আমাদের রক্ষা করেছেন। টর্চের আলো চোখে পড়াতে সিংহরাই ভয় পেয়েছে, তারা গুহাপথ দিয়ে বেরিয়ে গেল। মানিক বললে, আমরা সিংহের গহ্বরে প্রবেশ করেছি, তাই এখানে চিড়িয়াখানার গন্ধ। হরিহর ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললে, মানুষ শত্রুর উপরে আবার 4-4টে সিংহ! বাপরে, এমন অবস্থা কল্পনাই করা যায় না। জয়ন্ত বললে, কি আশ্চর্য, ইজিপ্টে সিংহ! সবাই তো জানে সিংহরা মধ্য আফ্রিকার ওপরে ওঠে না। মানিক বললে, বোধহয় একটা দৈবগতিকে এখানে এসে পড়েছে। খবরের কাগজে কিছুদিন আগে তুমি কি পড়োনি? কলকাতার অদূরে, অর্থাৎ হাওড়ায় একবার সুন্দর বননিবাসী রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গেছিল। হ্যাঁ,
খবরটা আমিও পড়েছিলাম বটে। ইজিপ্টে যেমন সিংহের বাস নেই, হাওড়াতেও নেই তেমনি বাঘের বাসা। হয়তো তোমার অনুমানই সত্য, কিন্তু জয়ন্ত, আরও একটা আশ্চর্য কথা আছে। আছে নাকি? হ্যাঁ, ভেবে দেখেছ কি এই গুহার ভেতরে সিংহ এলেও কেমন করে? নিশ্চয়ই তারা 60 ফুট উঁচু পাহাড়ের টং থেকে গর্তের ভেতরে লাফিয়ে পড়েনি। নিজের উড়ুতে সশব্দে একটা চপেটে ঘাট করে জয়ন্ত বললে, ঠিক ঠিক, এটা তো এতক্ষণ আমার মাথায় ঢোকেনি। এখানে সিংহ এলেও কেমন করে? এই যে মস্ত প্রশ্ন, এর উত্তর তুমি পেয়েছো? পেয়েছি। এই গুহা থেকে বাইরে যাওয়ার জন্য নিশ্চয়ই আরেকটা পথ আছে। ঠিক, আর সে পথ নিশ্চয়ই বিশেষ দুর্গম নয়, চতুষ্পথরা তা ব্যবহার করতে পারে। এক মুহূর্তে সমস্ত জড়তা ত্যাগ করে হরিহর একটা রীতিমতো বিস্ময়কর লম্ফ ত্যাগ করলে চিৎকার করে বললে, আসুন আসুন আসুন, আমরা সেই পথে সন্ধান করি। আমরা যা পেয়েছি তাই যথেষ্ট। চলে যাক রামশেষের গুপ্তধন। এখান থেকে আমি এখন সবেগে পলায়ন করতে চাই। বাপরে বাপ, একা রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর। এদিকে দলবদ্ধ দুরাত্মা, ওদিকে ভোম্বল দাসের ভাগ্নের সিংহ। তাই কি চাই একাত্তা? একটা নয়, দুটো নয়, একেবারে চারটে। একদিকে রাম, ওদিকে রাবণ। আমাদের অবস্থা হতভাগ্য মারিচের মতন। উহ, তার চেয়েও খারাপ। এতদিন ধরে সযত্নে রক্ষা করা পৈতৃক প্রাণ, আমি তাকে এত সহজে ত্যাগ করতে প্রস্তুত নই। মানিক বললে, হরিহরবাবু, আপনি ভয়ঙ্কর চেঁচাচ্ছেন। পশুরাজরা বিরক্ত হয়ে এখনই কিন্তু ফিরে আসতে পারে। পারে নাকি? বাবা, তাহলে আমি গলা খাটু করলুম। পশু আজদের আমি নিমন্ত্রণ করতে রাজি নই। কিন্তু ওই আপনাদের বাইরে বেরোবার নতুন পথ যদি থাকে, তাহলে এই অসম্ভব দুঃস্বপ্নের মুলুক থেকে পিটদান দেওয়া কি উচিত না? জয়ন্ত বললে, হ্যাঁ, নিশ্চয়ই উচিত। আসুন তবে দেখা যাক কোন পথ দিয়ে এখানে সিংহ পরিবারের আবির্ভাব হয়েছে। জয়ন্তের শেষ কথা হওয়ার সঙ্গে সঙ্গে গুহায় আবদ্ধ আহবের মধ্যে জাগ্রত হয়ে উঠল ঘন ঘন বন্দুক ও রিভলভারের আওয়াজ। সিংহদের কণ্ঠে ক্রুদ্ধ মেঘগর্জন মতন ভৈরব হুঙ্কারের পর হুঙ্কার, আর মানুষদের কণ্ঠের মর্মভেদী চিৎকার ও ক্রন্দনধ্বনি। সে কি ভয়ঙ্কর শব্দ তরঙ্গ! গুহার নিরেট পাথরের দেওয়ালগুলো পর্যন্ত যেন দুঃসহ যন্ত্রণায় থরথর করে কাঁপতে লাগলো। হরিহর 2 হাত 2 কান চেপে ধরে বসে বারবার বলতে লাগলো, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। জয়ন্ত ও মানিক স্তম্ভিত ও নিশ্চল হয়ে রইল। তারপরে আচম্বিতে আগ্নেয়াস্ত্রের ধ্বনি, পশু ও মানুষের গর্জনও থেমে গেল একেবারে। জয়ন্ত, এ কি কাণ্ড! যা হবার, যা হওয়া উচিত তাই হয়েছে। সিংহরা আক্রমণ করেছে ফুয়াদের সঙ্গীদের। তাছাড়া আর কি? যাক, এইবারে আমাদের নিজেদের গায়ের চামড়া অক্ষত রাখবার চেষ্টা করতে হবে। হঠাৎ গুহাপথের ভেতরে শোনা গেল অতি দ্রুত পায়ের শব্দ। জয়ন্ত বললে, বিপদ এদিকেই আসছে। মানিক, বন্দুক নাও। হরিহরবাবু, উঠে দাঁড়ান, আমাদের সাহায্য করুন। 2 হাতে 2টো টর্চ নিয়ে ঠিক গুহাপথের মুখে আলো ফেলুন। পথ দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো মূর্তিমান বিপদের আবির্ভাব হবে। আমরা গুলি ফিরে মেলে ফেলবো তাকে। পথ দিয়ে গোয়ার ভেতরে সবেগে এসে পড়ল একটা মূর্তি। ভালো কিছু করে দেখবার আগে জয়ন্ত ও মানিক একসঙ্গে ছুড়লে বন্দুক, এবং বিকট এক চিৎকার করে মূর্তিটা মাটির ওপরে লুটিয়ে পড়ল। মানিক বলে উঠল, এ তো সিংহ নয়, এ যে মানুষ। মূর্তিটা মাটির ওপরে পড়ে ছটপট করতে লাগলো। জয়ন্ত ছুটে তার কাছে গিয়ে সবিস্ময়ে চেঁচিয়ে উঠল, এ কি, এ যে ফুয়াদ পাশা। মূর্তিটা মুখ তুলে জয়ন্তকে রেখে যন্ত্রণা বিকৃত স্বরে বললে, হ্যাঁ বাঙালি বাবু, আমি ফুয়াদ। তুমি তাহলে মরনি? এখনো মরিনি বটে, কিন্তু আর আমার বাঁচবার আশা নেই। আমি জানতুম তুমি ঝাঁপ দিয়েছ কূপে চলে। না, কূপ গ্রাস করেছিল আমার সঙ্গীদের। কূপকে ফাঁকি দিয়ে আমি আমার বাইরের আলোতে পালিয়ে গেছিলাম, কিন্তু গুপ্তধনের লোভ সামলাতে না পেরে অস্ত্রশস্ত্র আর লোকজন নিয়ে ফিরে এসেছি। এবার তোমাদের মেরে গুপ্তধন নিশ্চয়ই দখল করতুম, কিন্তু হঠাৎ হঠাৎ বিনা মেঘে বজ্রের মতো এসে পড়ল অসম্ভব সিংহগুলো। আমার দলের সবাই পড়েছে তাদের খপ্পরে, কেবল আমি কোনো রকম এড়িয়ে এখানে এসেছি। কিন্তু তোমাদের বন্দুক এড়াতে পারলাম না। জয়ন্ত বললে,
আমরা যখন কিন্তু বন্দুক ছুঁড়েছিলাম সিংহবধ করবার জন্য, নরহত্যা করা আমার পেশা নয়। ফুয়াদ কষ্টে নিঃশ্বাস টানতে টানতে বললে, বুঝেছি, তোমাদের দোষ দিই না। হয়তো আজ আমি এমনিভাবেই মরব। দুনিয়ার মালিক খোদার এই বিধান। তারপর হঠাৎ হা করে হেসে উঠে বললে, গুপ্তধন, গুপ্তধন। এখনই যে দেশে যাত্রা করবো সেখানে গুপ্তধনের দরকার হয় না। এখানকার যা কিছু সব আমি তোমাদেরই দান করলুম। মিনিট কয়েক পরেই ফুয়াদ পাশার মৃত্যু হলো। হরিহর বললে, আর আপনারা দেরি করবেন না, আসুন দেখা যাক বেরোবার পথ আছে কিনা, সিংহরা এদিকে আসতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বললে, না, সিংহরা এখন সামনে পেয়েছে বিপুল ভোজ, এদিকে আসবার জন্য তাদের তাড়া নেই। তবু বলা তো যায় না, পথটা খুঁজে বার করলে ক্ষতি আছে কি? না, ক্ষতি নেই। এসো মানিক, হরিহরবাবু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। হরিহর দুই ভুরু তুলে ও চোখ পাকিয়ে বললে, বলেন কি মশাই, ব্যস্ত হবো না? আজ যা দেখলুম, আজ যা শুনলুম, আমাতে কি আর আমি আছি বাবা? মানিক বললে, এখন যেন যাচ্ছি, আবার তো আমাদের এখানেই ফিরে আসতে হবে। এই নাক মলছি, এই কান মলছি, গুপ্তধনের পায়ে দূর থেকে নমস্কার, চার চারটা মানুষকে সিংহের করতে আবার আমি আসবো? শর্মা সে ছেড়ে নয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গল্প রত্নপুরের যাত্রী। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।